আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নওরিন কবির তিশা, পর্ব সংখ্যা 16, ভয়েস বাই আরবি। দোস্ত, তোদের না আমার কিছু কথা বলার আছে। ভার্সিটির ক্লাস শেষ প্রায়, লাস্ট ক্লাসটা আর করলো না তারা। ক্যাম্পাসের খোলা মাঠটায় বসে আছে তিনজন। হঠাৎ তিহুর কথায় মাহা রিশাদ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, বল, একটা নিউজ আছে, তবে সেটা গুড নিউজ না ব্যাড নিউজ জানি না, আগে বল তো। রিশাদের কণ্ঠে তার দিকে তাকালো তিহু, অতঃপর বলল, নেতা সাহেবের বড় মামার বড় ছেলের বিয়ে এই মাসেই শেষে, তো সবাই চায় আমি সেখানে যাই। তার এমন কথায় মাহা বলল, হ্যাঁ তো যাবি। তার কথায় এক প্রকার কেড়ে রিশাদ বলল, শালি গবেট, ও কী করে যাবে? আঙ্কেল আন্টি, বিশেষত ওর ছোট চাচা যদি জানতে পারে তাহলে তো। তার কথায় মাহা গাছাড়াভাবে হাই তুলে বলল, সেটা আমাদের না জানিয়ে সিনেমেটিক স্টাইলে বিয়ে করার আগে মনে করা উচিত ছিল ড্রামা কুইনের। তার এমন কথায় তিহু রেগে গিয়ে বলল, বালের কথা বলিস না তো, তুই খুব ভালো করে জানিস এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মুখের ভাষা ঠিক কর, আর হোক সে অ্যাক্সিডেন্ট, তো এখন আমরা কি করতে পারি? তোরাও আমার সাথে যাবি। তার অকপটে বলা কথায় চমকে উঠল মাহা আর রিশাদ দুজনেই। তোর মাথা ঠিক আছে? অবশ্য তুই মাহাকে সাথে করে নিয়ে যেতে পারিস। মাথা আমার ঠিকই আছে, আর শুধু মাহা না, তুইও যাচ্ছিস। পাগল তুই? এটা তোর ফ্যামিলি অকেশন না যে আমি যাব। ফ্যামিলি অকেশন না বলেই তো তুই যাবি, কারণ আমি আব্বু আম্মুকে বলবো তোর খালাতো বোনের চাচাতো ভাইয়ের বিয়ে। কানার ঘরে কানা, আমার কোনো আত্মীয়র বাড়ির জাফলঙ্গে নাই। তিহুর এবার বেশ চিন্তায় পড়ল। সে তো ভেবেই রেখেছিল রিশাদের কোনো এক আত্মীয়র কথা বলে দেবে। এবার কি হবে? তাৎক্ষণিক মাহা শব্দ করে হেসে বলল, আহারে, আমাদের নেতা সাহেবের বউয়ের কি বুদ্ধি! এবার কি হবে ব্যর্থ মহিলা? ফাও কথা না বলে বুদ্ধি ভাব কোনো। আপাতত আমার মাথা ব্লক। আবাল রিশাদ, তুই কথা বলিস না কেন? চিন্তা করার জন্য তো তোরা আছিস। তিহু তার মাথায় সজোরে একটা গাঁট্টা মারল। রিশাদ সেখানে হাত বোলাতে বোলাতে তিহুর দিকে এগিয়ে গিয়ে মারতে গিয়ে থমকালো। একগাল হেসে বলল, না না, তোরা এখন মারবো না, বিয়েটা মহিলা বলে কথা। একদম উল্টাপাল্টা কথা বলবি না, আমি মহিলা না। রিশাদ ব্যঙ্গ করে বলল, না না, আমারই ভুল হয়েছে, তুই মহিলা হতে যাবি কেন? তুই তো আরও এক গ্রেড উপরে, মহিলা আক্তার বেডি। এবার ঠিক আছে না? রিশাদের বাচ্চা বলে তিহু তার দিকে তেড়ে যেতেই সে দৌড়ে পালিয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার এখনও বিয়ে হয়নি, তো বাচ্চা আসবে কোনখান থেকে? দুজন মিলে ক্যাম্পাসের মধ্যে এক প্রকার ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। তাদেরকে কপাল চাপড়ালো মাহা। ইচ্ছা করছে দুটোকে শূন্যের উপর তুলে পরক্ষণে মাটিতে ফেলে আছাড় মারতে। ভার্সিটি শেষ হতে এখনও মিনিট 10 মতো বাকি। রিশাদ কিছুক্ষণ হলো বাসার উদ্দেশ্যে গিয়েছে। বহু কষ্টে তাকে আর মাহাকে যাওয়ার জন্য রাজি করাতে পেরেছে তিহু। রিশাদ কাল সকালে তাদের সাথে জয়েন করবে, আর মাহা আজ তার সাথে যাবে। বর্তমানে ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা ফুচকার স্টলে দাঁড়িয়ে আছে তারা দুজন। তিহু তখন থেকে বকবক করলেও নিশ্চুপ মাহা। হৃদয়টা দামা বাজাচ্ছে তার। যতবার মনে পড়ছে প্রায় অর্ধ মাসেরও বেশি সময় ধরে রাউফিনের সামনে থাকা লাগবে। তিহু হাজার কথোপকথনের মাঝে হঠাৎই স্টলের লোকটার দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে আঙ্কেল? এই তো মা, হয়ে গেছে, আর 5 মিনিট অপেক্ষা করো। একটু দ্রুত করেন, ভার্সিটি শেষ হওয়ার আগেই যেতে হবে। আচ্ছা। তিহু মাহার দিকে ফিরে বলল, দোস্ত শোন, কি হয়েছে? তার কথা শেষ হওয়ার পূর্বেই অপর পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলের দল, যারা এতক্ষণ যাবৎ তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছিল, হঠাৎ তাদের মধ্যে থেকে লিডার টাইপের ছেলেটা তিহুর দিককে ফিরে গেয়ে উঠল, তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। একই কলি বেশ কয়েকবার আওড়ালো সে। দৃষ্টিতে এখনও তিহুর দিকে নিবদ্ধ। পরক্ষণে সিটি মেরে তিহুর দিকে ফিরে পড়ল, ওই সুন্দরী। তিহু এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল যেন। এতক্ষণ তো সরাসরি তাদের কিছু বলেনি, তবে যেই না তাকে ডাক দিল অমনি তাদের দিকে ফিরে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাঁকা হেসে বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া কথাটা বেশ টেনে টেনে বলল তিহু। সঙ্গে সঙ্গে ছেলেটা বুকের বাঁ পাশে হাত দিয়ে ঘষে বলল, অমনে বইল না গো, বুক বড্ড জ্বালা করে। সরি টু সে ভাইয়া, কিন্তু আপনার মনে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম আছে।
এক্ষুনি ডাক্তারের কাছে যান, নাহলে আশেপাশে বায়ু দূষণ হবে। তার এমন কথায় বোকা দৃষ্টি মেলে তাকালো ছেলেটা। সে কি বোঝালো আর এই মেয়েটা কি বলল? এদিকে দলের ছেলেগুলো হাঁ হয়ে তাকিয়ে আছে। কখনো তারা মেয়েটার দিকে তাকাচ্ছে, তো কখনো তারা নিজেদের লিডারের দিকে। তাদের এমন অবস্থায় সশব্দে এসে উঠল মাহা। তিহু ফেরে বলল, এছাড়াও মনে হয় আপনার চোখে নেবা হয়েছে, নাইলে পাকিস্তানি পিসকে কেউ গুলিস্তানের ঢাকাই শাড়ি বলে? আমার জানা ছিল না। তার কথার প্রত্যুত্তরে ছেলেটি অর্থাৎ আফান বলল, তুমি কিন্তু জোস, এককারে মনের মতো, ঘরে সাজিয়ে রাখার মতো। তার জবাবে তিহু কিছু বলতে যাবে, তার আগেই সে দেখতে পেল আফানের ঠিক পেছনে এই নীল এসে দাঁড়িয়েছে। তাকে দেখে চাপা হাসল তিহু। কোনো কথা না বলে ওই লোকের মাইর খাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। নীল হাতা গোটাতে এগিয়ে এসে আফানের পিছনে এসে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলল, আসলে এই মেয়েটা জোস। তার কাঁধে কে হাত রেখেছে তা দেখতেই আফান পিছনে ঘুরলো। জোস বলে জোস? আমার তো ইচ্ছা করছে আমার রুমে নিয়ে গিয়ে পুতুল হিসেবে সাজিয়ে রাখতে। এমন একটা কথা বলা পুতুল আমিও ডিজার্ভ করি। নীল সামান্য বাঁকা আসলো। তাই ভুল জায়গায় হাত দেওয়া হয়ে গিয়েছে যে এটা ইতিমধ্যে আমার রুমে সাজিয়ে রাখা সবচেয়ে দামি পুতুলটি। আফান চমকে তাকালো এবার এমন কথায়। নীলকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাই আপনি? তার কথাটা যেন মুখের মধ্যে আটকে আসলো, আর সেগুলো বের হওয়ার কোনো সুযোগ দিল না নীল। এক ঘুষিতে মাটিতে ফেলে দিল তাকে। প্রথম ঘুষিতেই রক্তাক্ত হলো আফানের ফর্সা মুখশ্রী। তুতলিয়ে সে কিছু বলার আগেই নীল সর্বশক্তি দিয়ে তার পেটে লাথি মেরে বলল, শরীরের বাচ্চা, তুই জানিস তুই কাকে কি বলেছিস? ওটা ওয়াস খান নীলের সহধর্মিনী, নীল খানের বউ ওটা। বলে একের পর এক ঘুষি দিতে শুরু করলো সে। আশেপাশের ছেলেগুলো ভীত সন্তুষ্ট হয়ে তাকে থামাতে এসেও পারল না। শেষে না পেরে তিহু ছুটে গিয়ে নীলের কাছে দাঁড়ালো। তবে তার ক্ষীণ করার সর্বশক্তিতে নীল ক্ষণিকের শৈল্পিক সে দেহর কড়িয়াঙ্গুলের সমান সে। নীল প্রায় ঝাটকা মেরে সরিয়ে দিল তাকে, অথচ পরক্ষণেই সম্বিত ফিরে পাওয়ার ন্যায় ছেড়ে দিল আফানকে। দ্রুত এগিয়ে গেল তিহুর কাছে। তাকে তুলে অনুশোচনায় দগ্ধ হয়ে বলল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমার মাথা ঠিক ছিল না। শুনছো নূর, আই এম রিয়েলি সরি। তিহুকে সযত্নে টেনে তুলল সে। নিজের সঙ্গে মিশিয়ে গাড়ির দিকে যেতে যেতে আরেকবার ফিরল আফানের রক্তাক্ত দেহের দিকে। বলল, আজকের মতো বেঁচে গেলি বাস্টার্ড, তবে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নে, যতক্ষণ না পৃথিবীর এই মিষ্টি হাওয়া তোর জন্য বৈরী হচ্ছে। গাড়ি চলছে মন্ত্রগতিতে। নীলের দক্ষ হতে স্টিয়ারিংয়ের ঘোরাচ্ছে। তিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আসে তার দিকে। লোকটার রাগের পরিমাণ নিঃসন্দেহ আগ্নেয়গিরির মতো, তবে সে রাগের উত্তাপে রেগে থাকা ব্যক্তিটির উপরই নিবদ্ধ। এমন একটা মানুষ তো প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ, যে পুরুষ সর্বোচ্চ ধাপে রেগে থাকা সত্ত্বেও নিজের আপন নারীর কাছে কখনো রাগের প্রতিফলন ঘটায় না। তিহু কেমন হেসে ভ্রু কুঁচকালো। পরক্ষণে তার মাহার কথা মনে পড়তে দ্রুত নীলের উদ্দেশ্যে বলল, আপনি তখন আমাকে ওভাবে নিয়ে আসলেন কেন? মাহাকেও তো আনার কথা ছিল না। তার কথার প্রত্যুত্তরে নীল চোখ দুটো সামনের দিকে স্থির রেখে স্বাভাবিক ভঙ্গিমায় বলল, মাহা রাউফিনের সঙ্গে চলে আসবে। ফের নীরবতা। তবে এবার তিহু নিশ্চিত হলো, তাই আর বেশি কথা বাড়ালো না। নীল এবার গাড়ির গতি বেশ বাড়ালো। মোড় নিল মহল ভিন্ন অন্যদিকে রাস্তায়। তিহু প্রথমে না বুঝলেও ব্যাপারটা বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকালো। এদিকে কোথায় যাচ্ছি আমরা? তার কথার জবাবে কিছু বলার প্রয়োজন বোধ করল না নীল। শুধু দক্ষতার প্রাপ্ত হাত দুটো স্টিয়ারিংয়ে ঘোরাতে লাগলো। শো শো করে এগিয়ে চলল পূর্ব পরিকল্পনিত গন্তব্যের উদ্দেশ্যে। তিহুরা চলে যাওয়ার পর স্থানটা থমথমে হয়েছে। আফানকে ছেলেগুলো ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছে। বেশ লোকজন জড়ো হয়েছিল, তবে তারাও একে একে প্রস্থান করলো। মাহাও ভাবছে বাসায় যাবে। এখানে অহেতুক দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। ভাবতে ভাবতে দু কদম এগোতেই তার সামনে এসে থামে একটা বাইক। ইয়ামা খচিত বাইকটি দেখে সামান্য ভ্রু কুঁচকায় মাহা। এত জায়গা থাকতে তার সামনে কেন এসে তা বাঁধল? মেজাজ বিগড়ে গিয়ে তাদের দাঁত পিষে সে বলল, আপনি কি কানা? আমার সামনে এসে বাঁধলেন কেন? পথ ভুল করেছেন হাবালক।
তার কথার জবাবে মাথা থেকে হেলমেটটা খুলল রাউফিন। সেটা হাতে রেখে মাহার দিকে ফিরে দুষ্টু হেসে সে বলল, অবশেষে গন্তব্য তুমি যদি হও, সে পথ আমি 1000বার ভুলে যেতে রাজি। হুট করে রাউফিনকে দেখে আর তার বলায় এমন কথায় হকচকিয়ে নয়ন মেলে তাকালো মাহা। তুমি? ইয়েস, ইটস ইয়োর ক্রেজি লাভার মাই লাভ। তুমি এখানে কি করছো? তোমাকে নিতে এসেছি। মানে? মানে আর কি, চলো তোমাকে নিয়ে পুরো শহর ঘোরায়। মাহা যেন রেগে গেল রাউফিনের কথায়, বিরক্তিতে চসূচক শব্দ করে সেখান থেকে চলে যেতে নিলেই রাউফিন হেলমেটটা কোনো মতে বাইকের উপর রাখলো। অতঃপর এক প্রকার দৌড়ে গিয়ে শক্ত করে ধরল মাহার হাত। মাহা অবাক দৃষ্টিতে পেছনে ঘুরতেই রাউফিন গিয়ে উঠল, হাত দুটো ধরেছি তোমার, মানব না কোনো বাধা আর, শুনব না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। গাড়ি এসে থামল ঢাকার প্রান্তপথ এলাকায়, কারণ বাজারের কাছে অবস্থিত বিখ্যাত বসুন্ধরার শপিং কমপ্লেক্সের সামনে। আভিজাত্যে মোড়ানো লক্ষ্যপূর্বক তিহুর বিস্ময়জোড়া কণ্ঠে বলল, এখানে কি? তার কথা জবাব দিল না নীল। সানগ্লাসটা চোখে জড়িয়ে নিজের হাতের শক্তপোক্ত বাঁধনে তিহুকে আবৃত করে এগিয়ে চলল ভেতরের দিকে। কমপ্লেক্সের ভেতরটা বর্ণনাতি সুন্দর, অবশ্য সম্ভ্রান্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে তৈরি করা বলে কথা, বিশেষত থাকবেই। তবে নীল কোনো দিকে না তাকিয়ে তাকে নিয়ে সোজা লেভেল 2-এ অবস্থিত একটি হিজাব অ্যান্ড আবায়া বুটিক্সের সামনে এসে থামল। বাহারি রঙের হেজাব আর আবায়ার স্টলের উপর প্রতিফলিত উজ্জ্বল আলোক ঝলকানিতে চোখ ধাঁধা দিয়ে আসলো তিহুর দৃষ্টিতে বিস্ময় প্রকাশ তার। অবাক কণ্ঠে সে বলল, এখানে কেন? নীল এবারও নিরুত্তর। তিহু দাঁতে দাঁত পিষে তাকে 4টে কথা শোনাতে যাবে, তার আগে ভেতর থেকে একজন স্টাফ বেরিয়ে এসে বলল, আরে ভাই, আপনি ভেতরে আসেন। লোকটা ব্যস্ত হয়ে পড়ল, দ্রুত ভেতরে থাকা অনেকগুলো স্টাফকে ডেকে জড়ো করে বলল, দ্রুত আয়, কোকান। আরে ভাই, আপনি ভেতরে আসেন। বলতে বলতে এই ছেলেটার নজরে যায় নীলের পাশে দাঁড়ানো অসম্ভব সুন্দরী রমণীটির দিকে। উচ্চতায় কাঠসমান রমণীটি ভুবনমোহিনী সৌন্দর্যের অধিকারী। অপলক চেয়ে থাকতে ইচ্ছা করে, তবে বহু কষ্টে নিজের এমন বাজে বাসনাকে পা দিয়ে পিষে ছেলেটি গলা কাকারি দিয়ে বলল, ভাই ইনি। নীল এক ঝলক তিহুর দিকে তাকালো। তার চঞ্চল মুখশ্রীতে একগুচ্ছ দুষ্ট কেশরাশি বিনা বাধায় খেলা করছিল। তাদের হয়তো হিংসা হলো নীলের সামান্য কুচকালো মুখশ্রী। সে বলল, তোমাদের ভাবি। সামান্য একটা কথা, তাতেই ছেলেটি বিস্ময়ের চূড়ান্ত সীমায়। তার মানে এতক্ষণ এই ভয়াবহ লোকটার বউকে দেখে ক্র্যাশ খাচ্ছিল সে। হায় আল্লাহ, নীল খান যদি একবার জানতে পারে তাহলে তো তাকে এখানেই পুঁতে রেখে দেবে। শুকনো একটা ঢোক গিলে তিহুর উদ্দেশ্যে সালাম করল সে। এদিকে নীলের কথায় অপকের চরম পর্যায়ে চলে গেল তিহু। ছেলেটার সালামের জবাবে সে ধীর কণ্ঠে দিল। কিছুক্ষণের মাঝে বাহারি রকমের খাবার সামনে সাজানো হলো সেখানে। সেদিকে লক্ষ্যপাত না করে নীল বলল, সমস্ত ইউনিক কালেকশন আর লেটেস্ট ভার্সনের হেজাব মডেল দেখাও। কিছুক্ষণের মাঝে সাজানো হলো কয়েক শত রকমের হেজাব। তিহুর অবাক দৃষ্টি উপেক্ষা করে নীল বলল, দেখো কোনটা পছন্দ হয়। আপনার কি মাথা খারাপ? মানে? মানে আবার কি? আমাকে কখনো দেখেছেন হিজাব পরতে? আমি হিজাব পরতে পারি না, আর না তো পরতে চাই। আমার এত সুন্দর চুলগুলো কেন আমি ঢেকে রাখবো? কারণ আমি চাই, কিন্তু আমি চাই না। কিন্তু আমি চাই। আপনি চান তো নিজে পরে বসে থাকুন না। নূর, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপনি জোরাজোরি না করলে তো কম কম হবে। আমি চেয়েছি মানে এটাই ফাইনাল। দেখুন জনাব, আমি হিজাব পরতে পারি না, আর আমার এত সুন্দর চুল, এগুলো তো সবাই দেখবে, তাই না? সবাই দেখবে মানে? এবার বেশ রাগী শোনালো নীলের কণ্ঠ। তিহু বোকা এসে বলল, আরে রাগ করছেন কেন? সবাই দেখবে মানে আমি কি ওটা বোঝাচ্ছি নাকি? আমি বলতে চাইছি আমি কখনো হিজাব বাঁধিনি, তাহলে এখন কেন বাঁধবো? নীল এবার তিহুর দিকে এগিয়ে এলো। তার এখন কাণ্ডে এক কদম পিছিয়ে গেল তিহু, তবে তাকে তোয়াক্কা করল না নীল। সেও এগিয়ে এলো। তিহুর কপালের উপর পড়ে থাকা একগুচ্ছ চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তখন তুমি অন্য কেউ ছিলে, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আবদ্ধ আমার দৃঢ় বন্ধনে। তখন তোমাকে দেখার অধিকার সবার থাকলেও এখন সেটা শুধু আমার।
তোমার দেহের প্রতিটা লোমকূপ দেখার অধিকার আমি রাখি, আর আমি ব্যতিক্রম। অন্য কাউকে তোমার দিকে তাকালেও তার জান কবজের অধিকার আমি রাখি। মাইন্ড ইট মিসেস, জান কবজের অধিকারও আমি রাখি। তিহুর বিস্ময়ে ভরা যেন দিক হারালো নীলের এমন কথায়। চূড়ান্তের আশ্চর্যজনিত হয়ে সে তাকালো নীলের দিকে। তার এমন দৃষ্টিতে মুচকি হাসল নীল। তাকে আর কিছু বলতে না দিয়ে স্টাফ ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, লেটেস্ট মডেলের সবগুলো প্যাক করে খানমহলে পৌঁছে দিও। আর এক মুহূর্তও না। তিহুকে নিয়ে সেখান থেকে প্রস্থান করল নীল। বাইক চলছে শহরের প্রশস্ত সড়কের বুকে। একই বাইকে বসে থাকলেও মাহা আর রাফিনের মাঝে বেশ কয়েক ইঞ্চি দূরত্ব বিদ্যমান। রাফিন এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে সেখান থেকে, তাই তো থ মেরে বসে আছে মাহা। হুট করে রাফিন একটা দুষ্ট চাল চালল। দুষ্টুমির ছলে বাইকটা একটু জোরে টান দিতেই মাহা হুমড়ি খেয়ে তার পিঠের উপর পড়ল। রাফিন সামান্য বাঁকা হাসলেও খেপে গেল মাহা, কেননা সে ভালো করে জানে এটা রাফিনের দুষ্টুমির বই কি অন্য কিছু নয়। রেগে মেগে দাঁতে দাঁত পিষে বলল, বাইক থামাও। কেন? তোমার কি পার্সোনালি আমার সাথে কথা বলতে ইচ্ছা করছে লাভ লাইন? কিন্তু আশেপাশে তো আমি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখছি না। আচ্ছা বাদ দাও, আমরা বরং বাড়ি গিয়ে সারা রাত গল্প করবো, ঠিক আছে লাভ লাইন? তার কথায় তেতিয়ে উঠল মাহা। তুমি গাড়ি থামাবে কিনা? না, আমি কিন্তু লাভ দিব। লাফালাফি সবটা এখনও যায়নি। চলন্ত গাড়ি থেকে কীভাবে লাভ দেবেন ম্যাডাম? রাফিন অদ্ভুতভাবে এবার বাইকটা থেমে গেল। বুকের মাঝে চলা তুমুল ঝড় হাত দিয়ে থামাতে চাইল রাফিন। অপ্রস্তুত এমন ব্রেকে কিছুটা হেলে পড়ল মাহা। পরক্ষণে চললি বাইক থেকে নেমে পড়ল। রাফিন যেন একটা ঘোরের মুখে চলে গেল। 5 বছর পর প্রিয়তমার মুখে নিজের নাম শুনেছে সে। এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি আর কি হতে পারে? তবে যতক্ষণে সে হুঁশে এসেছে ততক্ষণে মাহা অনেকটা দূরে অতিক্রম করে ফেলেছে। সজ্ঞানে ফেরার সঙ্গে সঙ্গে রাফিন দ্রুত বাইক থেকে নামলো। মাহার পিছে পিছে দৌড়ে গিয়ে তার ওড়নার আঁচল শক্ত করে চেপে ধরল। শক্তপোক্ত বাঁধনে আবদ্ধ করে নিজের দিকে টান দিল মাহাকে। ভারসাম্য হারিয়ে রাফিনের বুকে পড়ার আগে হাত দিয়ে বাদশা দিল সে। খানিকটা চেঁচিয়ে বলল, হোয়াট দ্য হেল রাফিন, রাস্তার মধ্যে সিনক্রিট করবা না, নয়তো আমি তোমার এমন অবস্থা করব ভাবতেও পারছো না। বাহ মিস, আপনার মধ্যে এখনও দেখি সেই গুন্ডি ভাবটা আছে। বাই দ্য ওয়ে, তোমার মারিটা কিন্তু অনেক ভালো লাগতো আমার। অনেক মিস করছি জানো। বাজে বকা বন্ধ করো আর ওড়না ছাড়ো, নাহলে তুমি কি? তাদের এমন কথোপকথনের মাঝে বেশ কয়েকজন মানুষ তাদের লক্ষ্য করে এগিয়ে আসে। মাঝবয়সী এক লোক কিছুটা তেড়ে এসে বললে, কি হচ্ছে এটা কি এখানে? তুমি আর ওড়না ধরে আসো কেন? অতঃপর সে আশেপাশে থাকা লোকদের দিকে ফিরে বলল, মেয়েরা এখন কোথাও নিরাপদ না, বুঝলেন? লোকগুলো তার কথা সায় জানিয়ে এগিয়ে আসে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল রাফিনকে এখন পারলে সবাই মিলে গণধোলাই দেয়। অবস্থা বেগতিক দেখে মাহাও ভড়কে গেল। রাফিন খানিক হেসে বলল, আরে আঙ্কেল, বাসায় কি আন্টি নেই নাকি? মানে এত বড় হয়েছে না, এতটুকু বোঝেন না? পাশ থেকে আরেকটা লোক এগিয়ে এসে বলল, এই ছেলে, ভারী অসভ্য তো তুমি। একে তো রাস্তার মাঝখানে মেয়েদের হ্যারাস করছো, তার উপর আবার এত বড় একটা লোকের সাথে এভাবে কথা বলছো। আরে আঙ্কেল, আমার কথাটা তো শুনুন। বলো, এটা আমার ওয়াইফ, ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। বলুন তো কী করি? লোকগুলোর সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গেল, সাথে মাহা নিজেও। কত বড় মিথ্যা! এই বাটার উপর গজব পড়ুক আল্লাহ। তবে তাৎক্ষণিক সে কিছু বলল না। অন্যদিকে লোকগুলো নিজেদের মধ্যে কথোপকথন শুরু করলো। ভুল বোঝা লোকটি অনুশোচনার ভঙ্গিতে বলল, দুঃখিত বাবা, আসলে আমি বুঝতে পারিনি। পাশ থেকে একটা মহিলা মাহাকে টিটকিনি মেরে বলল, এখনকার যুগের মেয়েরা ওগুলো হয়েছে বাপু, কিছু একটু হলে পারে না স্বামীর সাথে ঝগড়াঝাটি শুরু করে। অথচ আমাদের সময় আমরা কত কিছু সহ্য করেছি। মহিলার কথায় গা পিত্তি জ্বলে উঠল মাহার। এসব গা জ্বালানো মহিলাদের কথা শুনলে মনে হয় ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। মনে মনে হিসিয়ে তবে মুখে রাগী হাসিটা রেখে ফুটিয়ে বলল, হ্যাঁ আন্টি, আপনারা তো সব কথা মেনে চলতেন, তা এখন এখানে কি করছেন? আপনার হাজব্যান্ড বুঝি বাড়ির কাজ ফেলে এখানে এসেছে? অন্যের সমালোচনা করার পারমিশন দিয়েছে আপনাকে? না হলে তো আপনি আবার এখানে আসতেন না, তাই না?
মহিলাটি রাগে হিসিয়ে বলল, কি অসভ্য মেয়ে! আপনাদের মতো অতি সভ্য মহিলাদের জন্য আমি একটু অসভ্য আন্টি। তাই আমাকে জ্ঞান না দিয়ে এখান থেকে সরে গেলে ভালো করবেন, না হলে এই অসভ্যতামি কিছুই আপনি দেখেননি এখনো। মহিলাটা এক প্রকার রেগে চলে গেল সেখান থেকে। সে চলে যেতে আরেকটা মহিলা স্নেহপূর্ব কণ্ঠে বলল, এত রাগ ভালো না মা, স্বামীর উপর রাগ করলে আল্লাহ নারাজ হন। মা কিছু বলতে গিয়ে থমকালো। এক ঝলক রাউফিনের দিকে তাকাতে দেখতে পেল সে ঠোঁট চেপে দুষ্টু হাসছে। তা দেখে রাগ সপ্তমে চললেও তাৎক্ষণিক কিছু বলল না, বাধ্য মেয়ের মতো বাইকে উঠে বসলো। রাউফিনও খোশ মেজাজে বাইকে স্টার্ট দিল, কিন্তু বোকা সে অনুমানই করতে পারল না তুমুল সাইক্লোনের আগাম পূর্বাভাস। গাড়ি চলছে তো চলছেই, ভেতরে বসা দুটি জিপ নির্বিকার। নীল ভাবলেশীনভাবে গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎই থেমে গেল গাড়িটি। তিহু বাহিরে তাকানোর প্রয়োজন বোধ অবধি করল না, কেন তার বোঝা হয়ে গেছে এই লোককে কোনো কিছু নিষেধ করলেও শুনবে না। হুট করে তার পাশে থাকা দরজাটা খুলে যেতেই অবাক ভঙ্গিমায় পাশে তাকালো তিহু। দৃষ্টিগত হয় সুদর্শন পুরুষটিকে, যিনি এখন চোখে সানগ্লাস লাগিয়ে শটাং হয়ে দাঁড়িয়ে আছে তার পাশে। দেখতে অনেকটা ঋত্বিক রোশনের মতো লাগছে। কি স্টাইল, কি অ্যাটিটিউড, কি ফিটনেস! সাদে কি আর মেয়েরা তার উপর ক্র্যাশ খায়? ওয়েট আ মিনিট, তিহু কি ক্র্যাশ খেলো? এদিকে তাকে এমন অপলক চেয়ে থাকতে দেখে ভ্রু গুটিয়ে সামান্য বাঁকা হাসল নীল। তার ধ্যান ছুটলানোর জন্য সামান্য গলা খাকারি দিল। সঙ্গে সঙ্গে ধ্যান ভাঙল তিহুর। বুঝলো এতক্ষণ কেমন হাবলার মতো চেয়েছিল। নিজের বোকামির কথা মনে পড়তে নিজের মাথায় নিজের গাঁটটা দিতে ইচ্ছা করলো তার। অপ্রস্তুত ভঙ্গিমায় দ্রুত গাড়ি থেকে নেমে গন্তব্যহীন রাস্তায় পাড়ি জমালো। নীল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফের দুষ্টু হাসলো। অতঃপর কিছুটা দূরে হেঁটে গিয়ে তিহুর পাশাপাশি হাঁটতে লাগলো। তাকে দেখে তিহু বলল, আমরা কোথায় যাচ্ছি বলুন তো? নীলের মুখে বিদ্যমান দুষ্টু হাসিটা তিহুর পাশাপাশি দাঁড়ানোর পরপরই গায়েব হয়ে গেছে। সেখানে ফুটে উঠেছে চিরচিত গাম্ভীর্য। তুমি যেখানে যেতে চাচ্ছ। থেমে গেল তিহুর পা। নীলের দিকে ফিরে অবাক হয়ে বলল, আমি আবার কোথায় যেতে চাইলাম? সেটা আমি কি জানি? তুমি তো গাড়ি থেকে বের হয়ে এদিকে আসলে। আমি? ও হ্যাঁ, কিন্তু সেটা আপনি গাড়ির দরজা খুলেছিলেন বলেই। নীল আর কথা বাড়ালো না, এগিয়ে চলল সামনের দিকে। তিহুও পিছু নিল তার। দুটি মিলে এসে দাঁড়ালো সবুজ মণ্ডিত এক পার্কের মাঝে। গোধূলির আলোয় রাঙা সেথায় কপত কপতির ভিড় জমেছে। হঠাৎই নীলের এখানে আসার কারণ বুঝল না তিহু। তাকে প্রশ্ন করতে যাবে তার আগে সামনে থাকা একজোড়া কাপড় দৃষ্টির আড়ালে তাকালো। শুধু তাদের নয়, এখানে উপস্থিত সকলেই। ছেলেটি হাঁটু গেড়ে বসে শাড়ি পরিহিত একটি মেয়ের সামনে একগুচ্ছ লাল গোলাপ পরে চিৎকার করে বলছে, আই লাভ ইউ তনু, আই লাভ ইউ ভেরি মাচ সুইট হার্ট। হবি আমার জীবনসঙ্গী। উপস্থিত সকলের হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিহু তো পলক ফেলতে ভুলে গেল। বিড়বিড় করে সে বলল, হাউ সুইট, আল্লাহ। অতঃপর সে এক ঝলক নীলের দিকে তাকালো। বেটা এখনও মোবাইল ঘাঁটছে। খেয়ে হারিয়ে দাঁত পিষে বলল, কি বেটা দিলে কপালে খোদা। অতঃপর নীলের উদ্দেশ্যে সে কিছুটা জোরে বলল, এই যে শুনছেন, দেখুন কি সুন্দর একটা মোমেন্ট, দারুণ না? আমায় কিছু বলছো? না, ভূতকে বলছি। যাকে ইচ্ছে বলো, কিন্তু আমাকে এসব ফালতু জিনিস দেখাবা না। এসব জিনিস দেখে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার নেই। এই সমস্ত ফালতু জিনিস? তা নয় তো কি? আপনি কি মানুষ? না মানে এসব জিনিস কারোর কাছে ফালতু লাগে? আমার কাছে লাগে, বিকজ আই বিলিভ ইন হালাল, নট হারাম। আর ছেলেটা যদি মেয়েটাকে সত্যি ভালোবাসতো তাহলে এমন উদ্ভট জায়গায় অদ্ভুত কাণ্ড করতো না। আইসে আমার হালাল পুরুষ, তাহলে আমাকে এখানে আনলেন কেন? আমি এনেছি, তা নয় তো কি? তাদের এমন খুনসুটির সময় সেখানে উপস্থিত হয় নিদ্র আর ইফাজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ইফাজ, তুই? হ্যাঁ, আপনাদের দেখে আসলাম। তাদের কথোপকথন চলাকালে নিদ্রা এসে ইফাজের পাশে দাঁড়ালো। তিহু, ঘুরতে এসেছিস? না ওই আর কি, চল। আচ্ছা। সে তিহুর হাত টান দিতে তিহু অবাক হয়ে বলল, কোথায়? ও তো এখানে। নিদ্রার আঙুলের অনুসরণ করে সেদিকে তাকালো তিহু। অনেকগুলো মেয়ে একত্র হয়ে বসে আছে সেখানে, আর ছেলেগুলো এদিকে আসছে, খুব সম্ভবত নীলের কাছে। কয়েক মুহূর্ত তার মাঝে ছেলেগুলো নীলের সামনে এসে
গগনযোগে সালাম দিয়ে বলল, ভাই আপনি এখানে? তোরা এখানে কি করছিস? ওই আর কি, গার্লফ্রেন্ড নিয়ে এসেছিলাম ভাই। সবাই একসাথে? ওই আর কি। ও। তারা নীলের পাশে থাকা তিহুর দিকে তাকিয়ে বলল, ভাই ভাবি নাকি? নীল সামান্য ইশারা করতে সবাই হৈ হৈ করে উঠল। একে একে সালাম ঠুকলো তিহুকে। আদনান বলল, আসসালামু আলাইকুম ভাবি। রোহান, সাদমান, মাহিন, আজিজ সবাই একটু সাথে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি। এত এত সালামের বেড়ে কারটা রেখে কারটার জবাব দেবে সেই খেই হারিয়ে ফেলল তিহু। তার উপর এখানে উপস্থিত সকলে বয়সে তার থেকে বড়। এমন অবস্থায় নীল তাদের সামনে থামিয়ে বলল, এই চুপ। নীলের ধমকানিতে সকলে থামলো। তাদের মধ্যে থেকে ইফাজ বলল, ভাই চলুন একটু সামনে গিয়ে বসি, আমরা কিছু খাবারের আয়োজন করেছি, ভাবিকে নিয়ে আসেন, চলুন একটু। হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। সায় মেলালো সবগুলো। আজ না, অন্য একদিন। সন্ধ্যা হয়ে গেছে আজ। চলুন না ভাই, 5 মিনিটের ব্যাপার। সবগুলো একেবারে ঘিরে ফেললো তাকে। শেষমেশ তাদের অনুরোধের কাছে হার মানল নীল, অবশ্য নিজ থেকে না, তিহুর জন্যই। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমার নতুন উপন্যাস কাজল রেখা শোনার অনুরোধ রইল, শুনে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।